দুদিন বাদেই পহেলা বৈশাখ চলছে আনন্দ আয়োজনের প্রস্তুতি। ১৯৮৫ সালে যশোর থেকে শুরু হয়েছিল বাংলা নববর্ষের র্যালি। নাম চেঞ্জ করাতে কি এমন চেঞ্জ হয়েছে আমি তো জানি না। বর্ষবরণের সাথে নাম আলাদা হতে পারবে, তাদের কৃষ্টি অনুযায়ী আলাদা 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 ধরনের ভাবে করবে। ৩ পার্বত্য জেলায় বছরে অন্তত ৬০০ কোটি টাকার চাঁদাবাজি, টাকা না দিলে গুম খুন অপহরণের হুমকি আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর। ভয়ে মুখ খোলে না ভুক্তভোগী। আমি যদি গরু একটা যদি আমার থাকলে গরু তার চাঁদা দিতে হবে। এক পক্ষে যদি আমরা দেই, আরেকটা পক্ষে না দিলে আমাদেরকে মারধর করে, তারা অস্ত্র দেখায়। ৪-৫ দলকে দিতে হয়, না দিলে তো গাড়িতে আগুন লাগাই দেয়। এর আগেও তো বহুবার গাড়ি আগুন লাগাই দিছিল। বাংলাদেশে এনে ফিলিস্তিনিদের চিকিৎসার উদ্যোগ। ঢাকার হাসপাতালে ৩,০০০ আহতকে বিনামূল্যে সেবা দিবে আল মারকাজুল ইসলামী। শিক্ষা ক্যাডারের মৃত ২ অধ্যাপককে রংপুর ও কুড়িগ্রামে পদায়ন নিয়ে তোলপাড়। প্রজ্ঞাপনের অসঙ্গতিতে বিস্মিত শিক্ষকরা। তথ্য হালনাগাদ না থাকায় বিভ্রান্তি, বলছে মাউসি। জিডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে গৃহস্থালী কাজের অবদান। সার্বিক বিষয় পর্যালোচনার নির্দেশ মন্ত্রণালয়ের। মূল্যায়ন ও স্বীকৃতি জরুরি, বলছেন বিশ্লেষকরা। ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া অংশ যেন পুরোটাই ময়লার ভাগাড়। আবর্জনায় সংকীর্ণ হয়েছে সড়ক, ছড়াচ্ছে দুর্গন্ধ, রোগ জীবাণু। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দুদিন বাদে পহেলা বৈশাখ, জোরে সোরে চলছে বর্ষবরণের প্রস্তুতি। এবার আগের নামে ফিরছে চারুকলার বৈশাখী উৎসব। আগের আনন্দ শোভাযাত্রা নামেই নতুন বছর বরণে আয়োজন করা হবে বৈশাখী র্যালি। এবারের প্রতিপাদ্য এবং মোটিভ মিলিয়ে শোভাযাত্রার মূল ধারণা ফ্যাসিবাদ চর্চার বিনাশ, সব ধর্মবর্ণ এবং জাতির অংশগ্রহণ। বাংলা ১৪৩২ বর্ষবরণ শোভাযাত্রায় নতুন নতুন চমক আনছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বর্ষবরণ শোভাযাত্রা এবারের রুটও বেশ বড়। চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, আবারও টিএসসি হয়ে চারুকলায় গিয়ে শেষ হবে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান থাকবে কৌশলগত। চারুকলার আনন্দ শোভাযাত্রায় এবার ২৮ জাতিগোষ্ঠীর পাশাপাশি শতাধিক শিল্পী গাইবেন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদী গান। নারী ফুটবলার সহ বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, গোত্রের মানুষের অংশগ্রহণে থাকছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায়। ইউনেস্কো যে সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাংলা বছর বরণ শোভাযাত্রার স্বীকৃতি দিয়েছিল, তারই বাস্তবিক প্রয়োগ থাকছে এবারের আয়োজনে। ১৯৮৫ সালে যশোর থেকে শুরু হয় বাংলা নববর্ষের র্যালি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী আয়োজন বৈশাখ শোভাযাত্রা। শুরুর দিকে আনন্দ শোভাযাত্রা নামে থাকলেও বেশ কয়েক বছর পর পাল্টে করা হয় মঙ্গল শোভাযাত্রা। বাংলা বর্ষবরণের শোভাযাত্রা পুরনো নামে ফেরায় খুশি উদ্যোক্তারা। বলছেন হিংসা বিদ্বেষের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ হোক এবারের বর্ষবরণ। রিয়াজ রায়হানের রিপোর্ট। সময়টা ৮০-র দশক। দেশে তখন স্বৈরাচারের বিরুদ্ধে তীব্র সংগ্রাম। বুটের তলায় পিষ্ঠ মানুষের অধিকারই ফিরিয়ে আনার লড়াই। কথায় কথায় বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। স্বৈরাচারের জাতাকলে চিড়ে চ্যাপ্টা হওয়া নিরানন্দের সময়টাকে আনন্দময় করতে ১৯৮৯ সালে রাজধানীতে প্রথমবারের মতো পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। নিজেদের সংগৃহীত অর্থে শুরু হওয়া আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম আয়োজনে অংশ নেয়াদের একজন শিল্পী ফরিদুর রহমান জানাচ্ছিলেন সে আয়োজনের পটভূমি। এরশাদ পিরিয়ডে যে আমাদের নিরানন্দ ভাবটা ছিল ক্যাম্পাসে, মানে হঠাৎ করে ক্যাম্পাস বন্ধ হয়ে যায়, একবার প্রায় ৬ মাস একটানা বন্ধ ছিল, যেটাকে আমরা এরশাদ ভ্যাকেশন বলি। কি কথাই ছিল এটা এরশাদ ভ্যাকেশন, মানে হুট করে ক্যাম্পাস বন্ধ করে দেয়, এরকম একটা পরিস্থিতি থাকতো। প্রায় ক্যাম্পাসে নানান রকম অস্থিরতা তৈরি হতো। এরকম আমরা জাস্ট বৈশাখটাকে সেলিব্রেট করার জন্য আনন্দ শোভাযাত্রা নামে শুরু করি।
তারও প্রায় বছর 4 আগে 1985 সালে দেশে প্রথম বৈশাখ উদযাপনের আয়োজন করে যশোরের চারুপাঠ আর্ট ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের কর্ণধার মাহবুব জামিল শামীম বলছিলেন কিভাবে এমন আয়োজনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার নিরন্তর চেষ্টা ছিল তাদের। আমাদের ছাত্রছাত্রী নিয়ে আমি অংশগ্রহণ করে ওখানে চালু করছি এবং বরিশাল, ময়মনসিংহ সব জায়গায় ছাত্রদের পাঠায় দিচ্ছি। এই জাতীয় উৎসব বানানোর জন্য আমি মিশন নিয়ে গেছি। দিন, মাস, বছর বদলে গুটি কয়েক মানুষের বর্ষবরণ শোভাযাত্রা সার্বজনীন রূপ নেয়। 1996 সালে আনন্দ শোভাযাত্রার নাম বদলে করা হয় মঙ্গল শোভাযাত্রা। নাম পরিবর্তনের প্রেক্ষাপট এখনও অজানা শুরুর আয়োজকদের। এ নিয়ে ক্ষোভ আছে অনুযোগও। বলছেন নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি হয়ে যায় গোষ্ঠীর বিরুদ্ধে গোষ্ঠীর ঘৃণা ছড়ানোর মাধ্যম। নামটা ওরা কেন চেঞ্জ করছিল, এখানে তখন না শুধু চারুকলার ব্যাপার ছিল না, এখানে বাংলাদেশের সাংস্কৃতিক মিডিয়া মোগল বলি যারা সাংস্কৃতিক বিভাগটাকে যারা কুপ করে আসে, দখল করে আসে ছিল আর কি, এদের অংশগ্রহণ আছে যে এটা নামটা চেঞ্জ করছে। এবং নাম চেঞ্জ করাতে কি এমন চেঞ্জ হয়েছে আমি এটা জানি না। প্রতিটা অঞ্চলে কৃষ্টি অনুযায়ী তাদের বর্ষবরণের সাথে নাম আলাদা হতে পারবে হলো এই ধরন, তারপরে তাদের কৃষ্টি অনুযায়ী আলাদা আলাদা ধরনের ভাবে করবে, তাদের বৈচিত্র্যতা আসে। এবার আবারও পুরনো নামে ফিরছে বৈশাখের শোভাযাত্রা, তাতেই খুশি উদ্যোক্তারা। বলছেন নামের ব্যবচ্ছেদ কেবল বিদ্বেষী ছড়ায়, ঐক্যের বাণী নয়। তাই সব দলমতের রং বদলে নতুন বাংলাদেশে বর্ষবরণ হোক আরও রঙিন, আরও সার্বজনীন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। 3 পার্বত্য জেলার নদীতে ফুল ভাসিয়ে বর্ষ বিদায় এবং বর্ষবরণ করে নিতে শুরু হয়েছে 3 দিনের বৈশাখী উৎসব। সকালে বান্দরবানের রোয়াংছড়ি স্টেশন সংলগ্ন সাঙ্গু নদীর তীরে ঐতিহ্যবাহী পোশাকে ভক্তি ও শ্রদ্ধা ভরে গঙ্গা দেবীর পূজা করেন পাহাড়ি তরুণীরা। পরে দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের সুখ সমৃদ্ধি কামনা করা হয়। সূর্যোদয়ের আগেই নদীতে ফুল ভাসায় তঞ্চঙ্গা ও চাকমা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ। এরপর ঘরে ঘরে নানা ধরনের সবজি দিয়ে তৈরি করা হয় ঐতিহ্যবাহী পাঁজন। বিকেলে থাকছে তঞ্চঙ্গাদের জাতীয় ঘিলা খেলা সহ নানা আয়োজন। বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত করার জন্য আমরা ফুল ভাসিয়ে থাকি। দাদির সঙ্গে এবং আমার মা বাবার সাথে ফুল ভাসানোর জন্য আসছি। ঐতিহ্যবাহী একটা ঘিলা খেলা আছে, এর মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আজকে আমরা এই ফুল বিশু উৎসব আজকে আমরা পালন করতেছি। যত সম্প্রদায় আছি আর আমরা বাংলাদেশের বাঙালি সবাই মিলে যেন আমরা ভালো থাকি। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাটিং বার্মা। বাটিং, আজকে আর কি আনুষ্ঠানিকতা থাকছে? দেবাশিস, আপনাকে বিজুর শুভেচ্ছা, বৈশাখীর শুভেচ্ছা, সাংগাঙ্গের শুভেচ্ছা। আমরা আজকে আপনার মূল বিজুর আগে যেটা ফুল বিজু বলে, এটা চাকমা এবং তঞ্চঙ্গারা এই যে শঙ্খ নদীর চরে এসে তারা ফুল এবং মোমবাতি জ্বালিয়ে দেশ জাতি এবং তাদের গত বছরের সকল দুঃখ গ্লানি মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই শঙ্খ নদীর পাড়ে এসে তারা ফুল এবং মোমবাতি জ্বালিয়ে থাকে গঙ্গা দেবীর উদ্দেশ্যে। এবং তারা এই মুহূর্তেও আমি কিন্তু শঙ্খ নদীতে আছি, এখনও তারা এই ফুল ভাসানোর মাধ্যমে তাদের আনুষ্ঠানিকতা এখনও চালিয়ে যাচ্ছে। অনেকে একটু সকাল এসছে, অনেকে একটু দেরি করে আসছে, তবে তাদের অনুষ্ঠান কিন্তু এখনও চলমান। তবে বিকালে আছে তাদের আপনার এই জাতীয় ঘিলা খেলা, তঞ্চঙ্গাদের একটা 5:30টায় জাতীয় খেলার কম্পিটিশন আছে, প্রতিযোগিতা, যেটি উদ্বোধন হবে আজ 5:30টার দিকে। তারপর আছে আপনার আগামীকাল তারা ওই যে তাদের ঐতিহ্যবাহী পাচন রান্না করে তারা প্রত্যেকের ঘরে গিয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করবে, কুশল বিনিময় করবে এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনাগুলি তারা হয়তো আবার নতুন করে সাজাবে। এবং এই যে আজকে যারা আসছে তঞ্চঙ্গা এবং চাকমারা, তারা কিন্তু তাদেরকে তঞ্চঙ্গাদের বলে বিশু এবং চাকমাদের বলে বিজু। আর আমাদের মারমাদের আগামীকাল সাংগ্রায়ে যে সকাল 7টায় একটা শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা হবে বা র্যালি হবে। আর তারপরে আপনার বিভিন্ন খেলাধুলা আয়োজন, পিঠা উৎসব,
তারপর 16, 17, 18 তারিখ হচ্ছে মৈত্রী পানি বর্ষণ সহ বিভিন্ন ধরনের 18 তারিখ পর্যন্ত আমাদের খেলা থাকবে। এবং এই নববর্ষে আজকে যা দেখলাম যে অনেক বিদেশি পর্যটকরাও কিন্তু আসছে, এবং তার মানে বুঝতে পারছি যে এই পাহাড়ে হয়তো শান্তি ফিরে আসবে অচিরেই, যার কারণে বিদেশি পর্যটকরাও আসছে এই অনুষ্ঠান উপভোগ করতে। এবং সাংগ্রাই উৎসবকে ঘিরে কিন্তু সাজ রব প্রত্যেক পল্লীতে, প্রত্যেক মারমাত অঞ্চলে, আপনার পাহাড়ি পল্লীতে প্রত্যেক জনগোষ্ঠীর কিন্তু তাদের উৎসবের জন্য এই চাংক্রাং, যেমন নোরা চাংক্রাং পালন করে, তাদের উৎসবের জন্য তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে। দেবাশিস, ধন্যবাদ বাটিং যুক্ত হবার জন্য। 3 পার্বত্য জেলায় বছরে চাঁদাবাজির পরিমাণ অন্তত 600 কোটি টাকা। রসিদ দিয়ে এসব চাঁদা আদায় করে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো। চাঁদা না দিলে খুন, গুম, অপহরণ, হুমকি অবধারিত। বছরের পর বছর ধরে এসব অপকর্ম ওপেন সিক্রেট হলেও ভয়ে মুখ খোলে না কেউ। পাহাড় ঘুরে সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে শহীদুল সুমনের রিপোর্ট। 3 পার্বত্য জেলায় পাহাড়ি বাঙালি মিলে অন্তত 15 সম্প্রদায়ের মানুষের বসবাস। বেশিরভাগই জুম চাষের সাথে জড়িত। অভিযোগ রয়েছে বীজ বপন থেকে শুরু করে ফসল উত্তোলন, বিক্রয় পর্যন্ত পদে পদে চাঁদা দিতে হয় সবাইকে। রীতিমতো রসিদ দিয়ে চাঁদা আদায় করেন আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সদস্যরা। কেউ দিতে অস্বীকৃতি জানালে চলে নির্যাতন, কখনো গুম কিংবা হত্যা। বাগান করলাম, ওখানে আমাকে চাঁদা দিতে হবে। আমি যদি গরু একটা যদি আমার থাকলে গরুটা চাঁদা দিতে হবে। আমার একটা যদি দায়িত্ব জমির মধ্যে যদি আমার পাওয়ার টিলার মেশিন থাকলে এই মেশিনটা ভাড়া দিতে হবে। দেখা যাচ্ছে এক পক্ষে যদি আমরা দেই, আরেকটা পক্ষে না দিলে আমাদেরকে মারধর করে, তারা অস্ত্র দেখায়। 4-5 দলকে দিতে হয়, না দিলে তো গাড়িতে আগুন লাগাই দেয়। এর আগেও তো বহুবার গাড়ি আগুন লাগাই দিছিল, যে অপহরণ করে নিয়ে যায় মুক্তিবন্দরে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য মতে 3 পার্বত্য জেলায় বছরে অন্তত 600 কোটি টাকা চাঁদা আদায় করে সশস্ত্র সংগঠনগুলো, যার বেশিরভাগই খরচ করে অস্ত্র কেনার পেছনে। ওরা মায়ানমার থেকে আনে বা ইন্ডিয়া থেকে আনে, বিভিন্ন ধরনের বর্ডারের থেকে ওরা ক্রয় করে এগুলা। তারা তো এমনিতে দেশের বিরোধী, তারা তো এই দেশের নাগরিক না, ইউপিডিএফ, তারা তো সন্ত্রাসী কায়দার। আমরা অনিরাপত্তার মধ্যে আছি। নিরাপদ কিভাবে দিবে না সেটা সরকার মহলে জানবে। বইয়ের মধ্যে তো আছে ভাই, বইয়ের মধ্যে তো আছে, তাই নিরাপত্তা নাই, কখনো হাওয়াস, কখনো কি। পাহাড়ে সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি ওপেন সিক্রেট হলেও ভয়ে মুখ খোলে না ভুক্তভোগীরা। স্থানীয় প্রশাসনও অনেক ক্ষেত্রে নীরব। কিছুদিনের জন্য কাউকে তুলে নিয়ে গেল, একটা র্যানসম পেয়ে গেলে তাদেরকে ছেড়ে দেয়, এবং এখানকার লোকজনকেই সাধারণত এই কাজটা করে। অভিযোগ খুব একটা হয় না, যেগুলো হয় আমরা সেগুলো হচ্ছে আমরা আমাদের নজরদারিতে আনি। অনেক দুর্গম এরিয়া রয়েছে, দেখা যাচ্ছে থানা এরিয়া থেকে 2-3 ঘন্টার হয়তো আসতেই লাগে, এই জন্য অনেকে আসতে চায় না। চাঁদাবাজির যে অভিযোগটা, আসলে আমরা অফিসিয়ালি খুব বেশি আমাদের কাছে অভিযোগ আসে না। আমরা পত্রপত্রিকা আপনাদের মাধ্যমে যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো আমরা খতিয়ে দেখছি। তাদের আমরা কোনো দলীয় পরিচয়, কোনো ধর্মীয় পরিচয় আমাদের গ্রহণযোগ্য না। সে অপরাধী হিসেবে আমাদের যে ট্রিট হবে, অস্ত্রধারী হিসেবে ট্রিট করবো। বিশেষজ্ঞরা বলছে বছরের পর বছর ধরে চাঁদাবাজির নেতিবাচক প্রভাব পড়ছে পার্বত্য অঞ্চলে। মিলছে না কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি। কারা চাঁদাবাজি করে, কে চাঁদাবাজি করে, কিভাবে করে, এবং তাদের কালেক্টর চাঁদাটা কিভাবে কালেকশন করে, এগুলো ধরে চিহ্নিত করে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ পাহাড়ের সুবাতাস প্রবাহিত করা সম্ভব। এটা পাহাড়ি বাঙালি নেতৃত্বের ঐক্যবদ্ধ স্বার্থের বিষয়। যারা এই স্বার্থে আঘাত করবে, এটা কিন্তু আসলে জনতার বিরুদ্ধে। শহীদুল সুমন, যমুনা নিউজ, রাঙ্গামাটি। নিপীড়িত মানুষের পাশে এবার নতুনভাবে দাঁড়াবে বাংলাদেশ। ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের দেয়া হবে চিকিৎসা। প্রাথমিকভাবে 1000 আহতকে বাংলাদেশে আনার সিদ্ধান্ত হয়েছে। এমনই উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলাম। আহতদের আনা, নেয়া ও চিকিৎসা বাবদ ইতিমধ্যেই জোগাড় হয়েছে তহবিল। সরকারি অনুমতি পেলে মে মাস থেকেই কার্যক্রম শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। মানবিকতা শব্দটিকে অগ্রাহ্য করে ফিলিস্তিনিদের উপর বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। 2023 সাল থেকে হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে 50,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক, আহত 2 লক্ষাধিক। তবে এই আহতদের চিকিৎসার জন্য অবশিষ্ট নেই তেমন কোনো হাসপাতাল।
এমন বর্বরতার বিরুদ্ধে সরব বাংলাদেশ। রাজপথে হচ্ছে মিছিল ও সমাবেশ। এর মাঝেই মানবিকতার অনন্য এক উদাহরণ তৈরি করতে চায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী। 3 ধাপে 3000 ফিলিস্তিনিকে বাংলাদেশে এনে চিকিৎসা দিতে প্রস্তুত প্রতিষ্ঠানটি। মোট 13টি ক্যাটাগরিতে দেয়া হবে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা। মারাত্মকভাবে তারা আহত অবস্থায় আছে, তাদেরকে যদি আমরা আনতে পারি তাহলে সেটা আমরা ওইখানকার যে লোকাল আইসিআরসি আছে, আইসিআরসি গাজা বা রেড ক্রস বা রেড ক্রিসেন্ট সহ ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে, ইউএন হতে পারে, তাদের হেল্পের মাধ্যমে, তাদের ডাটা কালেকশনের মাধ্যমে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি। আইডিএফ এর সাথে এক তৃতীয় ব্যক্তি বা তৃতীয় প্রতিষ্ঠান অর্গানাইজেশনের চুক্তির মাধ্যমে ডাইরেক্ট বাংলাদেশে তারা আসবে, যেমনটি ইন্দোনেশিয়া করছে। আহতদের ফিলিস্তিন থেকে প্লেনে আনা, থাকা খাওয়া, চিকিৎসা এবং ফেরত পাঠানো বাবদ প্রয়োজনীয় ফান্ড ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। 1000 রোগীর 40টা হসপিটাল মিলে ঢাকার আমরা এই সেবাটা দিব। মানে আমরা যখন অনলাইনে দেই, এটা দেওয়ার পরে আমাদের ফান্ডের এত পরিমাণ চাপ আলহামদুলিল্লাহ আসছে যে আমরা বলছি আমরা কোনো ফান্ড এখন নিব না। এবং যারা জোর করে ফান্ড দিতে যাচ্ছেন, গতকালকেও আমাদের হিউজ একটা ফান্ড, আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি যে দেখেন আমরা এই ফান্ড রিটার্ন করব, এই পলিসি যদি আপনার অ্যাকসেপ্ট হয় তাহলে আপনি আমাদেরকে ডোনেশন করতে পারেন। সরকারের অনুমতি এবং কূটনৈতিক তৎপরতা শেষ হলে মে মাসেই আহতদের বাংলাদেশে নিয়ে আসা সম্ভব বলে জানানো হয় আল মারকাজুল ইসলামীর পক্ষ থেকে। তাদেরকে আমরা একটা ভালো সুস্থ মানুষ হিসেবে ট্রিট করছি এবং সেভাবে তাদেরকে আমরা ফেরত পাঠানোর আশা রাখি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নাটোরের বড়াই গ্রামে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কামারদহ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মিছিল ও কুশপুত্তলিকা দাহ করছিলেন বিএনপির একটি পক্ষের নেতাকর্মীরা। এ সময় আরেকটি পক্ষ নামাজ না পড়ে মিছিল করা নিয়ে তীর্যক মন্তব্য করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে সংঘর্ষ হয়। লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায় 2 গ্রুপ। আহত হয় 10 জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। সিলেটে গাড়ি পার্কিং নিয়ে বাঘ বিতণ্ডার জেরে সাবেক সংরক্ষিত কাউন্সিলরের বাসায় হামলার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার অনুসারীদের বিরুদ্ধে। পুলিশ জানায় গত সন্ধ্যায় নগরীর উপশহর এলাকায় গাড়ি পার্কিং নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজের সাথে তর্ক ও হাতাহাতি হয় মাসিমপুর এলাকার সাবেক কাউন্সিলর শারমিন আক্তার রুমির স্বামীর। এরই জেরে রাতে আজিজের অনুসারীরা দলবল নিয়ে রুমির বাসায় হামলা চালায়। এসব এলাকাবাসী তা প্রতিরোধ করলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে ক্ষুব্ধ জনতা হামলাকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেল ভাঙচুর করে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জব্দ করা হয় মোটরসাইকেলগুলো। উপশহরে যারা ছিল তারা বলছে তোমাদের গাড়ি যেখানে পার্কিং করছো এইটা তো ঠিক হলো না, মানুষ তো যাতায়াত করতে পারবে না, এই অবস্থায় তোমরা গাড়ি এখানে পার্কিং করো না। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর যে হিসাবে পরবর্তীতে উপশহরের 3 জনকে তারা আহত করে। তার প্রেক্ষিতে তখন উপশহরের লোকজন, তাদের গ্রুপের লোকজন এই মাসিমপুর এলাকায় সংঘবদ্ধভাবে তারা মোটরসাইকেলে এসে এখানে যে মহিলা কাউন্সিলর যারা আছে তার বাড়িতে হামলা করে। গাজীপুরে ইন্টারনেট ও ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার রাত 9:30টার দিকে মহানগর 31 নম্বর ওয়ার্ডের দক্ষিণ খান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাকিব মোল্লা গাজীপুর মহানগর কৃষক দলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দক্ষিণ খানে 2 আওয়ামী লীগ কর্মী ইমতিয়াজ ও সেলিম ইন্টারনেট এবং ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। সম্প্রতি রাকিব তাদের ব্যবসার অংশীদার হতে চাইলে 2 পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে রাতে রাকিবকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গৃহকর্মে নিয়োজিত নারীর সংখ্যা কত? মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই কাজের অবদান কতটুকু? সার্বিক বিষয়ে খতিয়ে দেখতে কাজ শুরু করেছে সরকার। জিডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে গৃহস্থালী কাজের অবদান। সার্বিক বিষয় পর্যালোচনার নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, গৃহস্থালী কাজের মূল্যায়ন হওয়া দরকার, দেয়া প্রয়োজন স্বীকৃতি। ভোরের আলো ফোটার আগ থেকে শুরু হয় রুমা আক্তারের ব্যস্ততা। 3 বেলা নিজেই রান্না করে চালান একটি হোটেল। স্বামী সহযোগিতা করলেও মূল কাজ করেন এই নারী। আয়ের অর্থে চলে সংসার, 3 সন্তানের লেখাপড়া। মাছ, মুরগি এগুলা সকালে রান্না করছি, দুপুরে লাঞ্চের টাইমে দোকানে উঠবে। যারা বেরোজগারি আছে তাদেরকে মাছ করবে।
বস্তির ছোট্ট ঘরে ব্যস্ত উর্মি খাতুন কাপড় কেটে তৈরি করেন নানা ধরনের পোশাক। স্বামী ছেড়ে চলে যাবার পর এক সন্তান নিয়ে গৃহকর্মে নিয়োজিত এই নারীর মাসে আয় ৩ থেকে ৫ হাজার টাকা। 3 পিস, গোল জামা, তারপর বাচ্চাদের খুতুয়া শার্ট, ছোট বাচ্চাদের পাঞ্জাবি, পরে আপনার লেহেঙ্গা, সব কিছুই পারি। যেমন একটা অনুষ্ঠান হলে সবাই মিলে যদি কাপড় বানায় তাহলে আমরা ৪ থেকে ৫ হাজার টাকা ইনকাম করা যায়। রাজধানীর সবচেয়ে বড় করাইল বস্তির বেশিরভাগ নারী গৃহকর্মে নিয়োজিত। সকাল থেকে রাত পর্যন্ত চলে কাজ। মাসে আয় হয় ৮ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। তো সারাদিন তার যদি পিছনের কোনো সংসারী টান না থাকে তাই সে সারাদিন কাজ করতে পারে। তো ২০,০০০ ১৫,০০০ টাকা তো ইজি ফালাইতেই পারে সে। গৃহকর্মে বাড়ছে নারীদের অংশগ্রহণ, তবে অর্থনীতিতে এই কাজের নেই স্বীকৃতি। সিপিডির এক গবেষণা বলছে, গৃহস্থালী কাজে দেশের নারীরা বছরে ব্যয় করছেন প্রায় ১৭,০০০ ঘন্টা। আর্থিক মূল্য বড়, প্রায় ২.৫ লাখ কোটি টাকা। যোগ করলে বড় হবে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। বিপুল সংখ্যক নারী কিন্তু এদের ক্ষেত্রে আমরা জিনিসটাকে বলে থাকি যে আনপেইড কেয়ার ওয়ার্ক। এই আনপেইড কেয়ার ওয়ার্ক নারীদের এটা প্রায় ১৪.৮%, এবং তার পরিমাণ প্রায় ৬,৩১,০০০ কোটি টাকার মধ্যে, এবং তার ভিতরে ৫,৩০,০০০ কোটি টাকাই হচ্ছে নারীদের, আর বাকি ৯৯,০০০ কোটি টাকা হচ্ছে পুরুষদের। এই পরিমাণ কিন্তু এটি কিন্তু জিডিপিতে যুক্ত হবার মতো। গৃহকাজের মূল্যায়ন ছাড়া পরিপূর্ণ হবে না অর্থনীতির ব্যাপ্তি, তাই আর্থিক অবদান নিরূপণে নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। কাজ শুরু করেছে পরিসংখ্যান ব্যুরো। তারা যে শুধুমাত্র ঘরে রান্না করে তা না, কিন্তু তারা কৃষিপণ্য উৎপাদন করে, তারা কৃষিপণ্য প্রসেস করে। এগুলো যদি একটা মূল্যবান স্বীকৃতি হিসেবে আনা যায়, তাই আমি বলবো সেটা আমাদের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে গৃহস্থালী কাজের সার্বিক দিক নিয়ে থাকবে ধারণা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সম্প্রতি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 2জন মৃত অধ্যাপককে রংপুর ও কুড়িগ্রামের 2টি সরকারি কলেজে পদায়ন নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। 2 বছরেরও বেশি সময় আগে মারা যাওয়া এই 2 মৃত অধ্যাপকের নাম কিভাবে পদায়নের তালিকায় আসলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক শিক্ষার্থীরা। যদিও মাউসি বলছে তথ্য আপডেট না থাকায় এই বিভ্রান্তি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক 3টি আদেশে গেল 8 এপ্রিল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 135 জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন ও বদলি করা হয়। তাতে দেখা দিয়েছে নানা অসঙ্গতি। এই আদেশে আব্দুল মোত্তালিবকে কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে দেখিয়ে পীরগাছা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়। অথচ তিনি 2023 সালের 16 ডিসেম্বর রাজশাহীর বানেশ্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ থাকাকালীনই মারা যান। প্রজ্ঞাপনে আমরা যখন দেখলাম যে এখানে মৃত ব্যক্তি চলে আসছেন প্রিন্সিপাল হিসাবে, তখন আমরা এটা বুঝতে পারলাম যে এটা মন্ত্রণালয় অনেকটা অবহেলারই একটা মাইল ফলক। ভুল হিসাবে দেখছি। এখন এটা ভুল তো সংশোধনের সময় সুযোগ আছে। সংশোধন যতদূর সম্ভব তত ভালো আমাদের জন্য। আরেকটি আদেশে কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে জামাল উদ্দিনকে রাজারহাট মীর ইসমাইল হুসাইন সরকারি কলেজে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। তিনিও মারা গেছেন 2023 সালের 12 এপ্রিল। দীর্ঘদিন ধরে অধ্যক্ষ পোস্টিং ফাঁকা রয়েছে, তা আমরা কয়েকদিন আগে অবগত হলাম যে এখানে একজন অধ্যক্ষকে পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে ইনি মৃত্যুবরণ করেছেন। এখন আমরা চাচ্ছি যে নতুন করে আবার প্রিন্সিপাল স্যার যেন নিয়োগে আসে। গাইবান্ধা সরকারি কলেজ থেকে 2 বছর আগেই বদলি হয়ে পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন আসাদুল ইসলাম। অথচ নতুন প্রজ্ঞাপনে আবারও সেই গাইবান্ধা সরকারি কলেজ থেকেই ফুলছড়ি ডিগ্রি কলেজে পদায়ন দেখানো হয়েছে। প্রজ্ঞাপনে এমন নানা ধরনের অসঙ্গতিতে ক্ষুব্ধ শিক্ষকরা। যে এই হালনাগাদ করার কাজটি অধিদপ্তরের, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এটি হালনাগাদ করবে, এবং সেটা যে সকল জায়গায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে আমরা যাদেরকে বুঝি সেই সকল জায়গায় তথ্যগুলো পৌঁছিয়ে দেওয়া কাজটা অধিদপ্তর। প্রফেসর জামাল উদ্দিন আহমেদকে এই কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করে, পরে জানতে পারলাম যে উনি 2 বছর আগে মারা গিয়েছেন। এখন আমার কলেজে এই পদটি আপাতত শূন্য। প্রজ্ঞাপনে স্বাক্ষর করা উপসচিব মাহবুব আলমের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বিভাগের দাবি, তথ্য আপডেট না থাকায় এমন বিভ্রান্তি। মন্ত্রণালয়ের নিশ্চয় গোচরীভূত হয়েছে যে পদগুলো শূন্য আছে, মন্ত্রণালয় পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে পদায়নের ব্যবস্থা গ্রহণ করবেন।
সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। মহাসড়কের পুরোটাই যেন দখলে নিয়েছে ময়লার ভাগাড়। সংকীর্ণ হয়ে আসছে সড়ক, ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, রোগ জীবাণু। প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা, অথচ সড়কের এমন দশায় নির্বিকার প্রশাসন। রূপগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকা, দুই মহাসড়কের সংযোগস্থলে বসানো হয়েছে ময়লার ভাগাড়। খোলা জায়গায় এভাবে আবর্জনার স্তূপ থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থানীয়রা জানায়, ভুলতা গাউসিয়ার গোলাকান্দাইল ও শাওঘাট এলাকার প্রায় 25টি মার্কেট, কাঁচাবাজার, এমনকি হাসপাতালের বর্জ্যও ফেলা হয় এখানে। আশপাশের 51টি গ্রামের আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো স্থান নেই। এই যে এমপি মন্ত্রীর জন্য দাঁড়ানো লেগে অস্থির, ব্যানার লাগাই দেয়, কিন্তু ময়লা লেগে কেউ এখনো কোনো কাজ করে না। কারণ সারা বাংলাদেশেতে পাইকার আসে এবং সারা বাংলাদেশেতে মাছ আসে। এখন এই ময়লার দুর্গন্ধের কারণে আমাদের দিন দিন পাইকার এবং মাছ কমে যাচ্ছে। কাগজ মাগজ টোকায় এই সব শিশুদের আমরা নিয়ে এই জায়গায় লেখাপড়া শিখাই। এর মধ্যে এই ময়লার কারণে আজকে কতদিন যাবত আমার স্কুলটা বন্ধ রয়েছে, কারণ বাচ্চারা আসতে চায় না। ময়লা পচে উৎকট গন্ধ, মশা মাছি আর পোকামাকড়ের উপদ্রব, চারদিকে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। এতে আশপাশের বাসিন্দাদের জীবন ওষ্ঠাগত। স্থানীয়রা বলছেন, আবর্জনা সরাতে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও তার কোনোটি ফলপ্রসূ হয়নি। একটা কুকুর মরে, কুকুরটাও এই জায়গায় না ফালায়, একটা ছাগল মরে, সেইটাও না ফালায়। এই ময়লার দুর্গেরানে আমাদের শরীরে অনেক সময় এই দুর্গেরানের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। ময়লা তো বন্ধ করবে, এটা গন্ধ জিনিস না। আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দিন আপনারা, ময়লাটা তো ফেলান লাগবে, এলাকাতে ময়লাটা জমা হয় না। এটা আমাদের কেউই দেখাই দেয় না। এখানে আমরা জায়গা পাইছি, সরকারি দেখেন ফেলাইতে আছে, এটা আশপাশে মার্কেটের ময়লা সব এনে করে। প্রশাসনের দাবি, স্থায়ী ডাম্পিং স্টেশন তৈরিতে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের ইউনিয়ন পরিষদগুলোতে এখনো পর্যন্ত আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যে সিস্টেম সেটি গড়ে ওঠেনি। তো মূলত ওই জনদুর্ভোগ লাঘব করার জন্য আমি এইখানে দায়িত্ব গ্রহণ করার পরে একটি প্রকল্প নিয়েছি। সেই প্রকল্প দিয়ে আমরা ওই স্পটের কাছাকাছি একটা দূরত্বে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড় করাচ্ছি, সেটা টেন্ডার প্রসেসে আছে। রাজধানী থেকে দেশের পূর্বাঞ্চলীয় 16 জেলার মানুষের যাতায়াতের একমাত্র পথ ঢাকা সিলেট মহাসড়ক। গোলাকান্দাইল ফ্লাইওভারের মুখেই বাস স্ট্যান্ড, পাশে ভুলতা গাউসিয়া কাপড়ের আড়ত। অথচ প্রতিদিনই সব ময়লা সংগ্রহ করে এই এলাকায় এনে জড়ো করেন সিটি কর্পোরেশনের কর্মীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কোনো ইউনিয়ন বা উপজেলা নয়, খোদ জেলা শহরেই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত মানুষ। বলছি, জামালপুর শহরের জেনারেল হাসপাতালের সামনে ব্রহ্মপুত্র শাখা নদের পাড়ে নাও ভাঙার কথা। ঝুঁকি নিয়ে করতে হয় যাতায়াত। এতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। বাঁশের সাঁকোর স্থানে দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। জেলা শহরের এই হাল দেখে অবাক হতে পারেন যে কেউ, কারণ প্রথম শ্রেণীর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত ব্যবস্থা এখন এমন। জামালপুর পৌরসভার নাওভাঙা ও পাথালিয়া গ্রামের পশ্চিমে হাসপাতাল সহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, আর পূর্বে কয়েকশো পরিবারের বসবাস। হাসপাতালকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, অথচ যাতায়াতের একমাত্র মাধ্যম জরাজীর্ণ বাঁশের সাঁকো। বাচ্চারা বর্ষার সময় এখান দিয়ে যায়, ব্রিজ ভাঙ্গা থাকে, নদী ভরা পানি থাকে। এই বাচ্চাগুলো নিয়ে আমরা স্কুলে যাই ঝুঁকিপূর্ণের মধ্যে। আমরা 25-30 বছর ধরে কষ্টে আছি এই এলাকায়। কয়েকদিন পর পরে কিছু মানুষ হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায়। লোকটা আইতেই পিছলা পরে গেছে, পরে ফায়ার সার্ভিসে ফোন দিয়েছে, পরে ফায়ার সার্ভিস লোক আসছে, আইসা পরে লোকটা উঠাইছে। এলাকাবাসীর দাবি, পাকা সেতু নির্মিত হলে স্থানীয়দের পাশাপাশি কমবে হাসপাতালে আসা রোগীদের দুর্ভোগ। মাঝখানে যে কাঠগুলা দেওয়া হয়েছে, ওই কাঠগুলা ফাঁকা হয়ে গেছে, মানে ভাঙে পড়ে গেছে। 15-16 বছর যতগুলা জামালপুর উন্নয়ন হয়েছে, আমাদের এই ব্রিজটাই শুধু হয় না এখানে। ইমার্জেন্সি ওষুধ নিতে আসলে যে সাঁকো পার হইতে অনেকেই ভয় পা, আবার মাঝে মধ্যে আপনার ভাঙ্গা আছে, এই ভাঙ্গাতে উষ্টা খায় পড়েও যা। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সেতু বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে অনুরোধপত্র দেয়া হবে এলজেডির কাছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। প্রতিদিন এই সাঁকোর উপর দিয়ে প্রায় 2 থেকে 2,500 লোক চলাফেরা করে, কিন্তু পৌরসভার পক্ষে এত টাকা দিয়ে ওই বৃষ্টি করে দেওয়া সম্ভব না। তাই আমরা অনুরোধ করব এলজিডিকে যাতে এই বৃষ্টি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
এলজিইডি দপ্তর জানিয়েছে বাঁশের সাঁকোর স্থানে একটি সেতু নির্মাণে ব্যয় হতে পারে প্রায় 9 কোটি টাকা। যোগাযোগ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন থেকে পিছিয়ে আছে শহর ঘেঁষা এই গ্রামটি। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা মিলে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছিল, সেটিও এখন জরাজীর্ণ। এই সাঁকোতে চলাফেরা করে হাসপাতালের রোগীরা সহ সবাই। হরামাশায় ঘটে দুর্ঘটনা। এই জায়গা থেকে উত্তীর্ণ হতে এখন জরুরিভাবে একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।